হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে মেজর অথবা মাইনর হিসাবে পলিটিক্যাল সায়েন্স রেখেছে, অর্থাৎ যারা ডিএসসিসিতে 2তে পলিটিক্যাল সায়েন্স রয়েছে এবং মাইনর 2তে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের কিন্তু সেম সিলেবাস। তো আমি যে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নিচ্ছিলাম, আজকে কিন্তু আমাদের 3-4টে ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, প্লেলিস্ট বানানো আছে ইউটিউবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো স্টুডেন্টস, আজকে আমি নাগরিকত্ব নিয়ে আলোচনা করব, যেটাকে সিটিজেনশিপ। তোমাদের সিলেবাসে দেখবে সিটিজেনশিপ বলা আছে। প্রথমত আমি বিষয়বস্তু সম্পর্কে তোমাদের জ্ঞান দিয়ে যাব, অর্থাৎ কি নাগরিকত্ব, আর্টিকেল নাম্বার কত থেকে কততে আছে, মূল বিষয়বস্তু কি কি আছে, এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু 999 রুপিস। কিন্তু আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের কাছে এই সেমিস্টারটা অর্থাৎ পুরো সেকেন্ড সেমিস্টারের কোনো কোর্স ফি দিতে হবে না, তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু আমরা এই বছর পড়াচ্ছি। পুরো নোটস পত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, সাজেশনস সব কিছু বিনামূল্যে প্রোভাইড করছি। এবং আমাদের সমস্ত কিছু প্রোভাইড শুরু হবে কিন্তু 15 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে আমরা সমস্ত নোটসপত্র যাবতীয় জিনিস কিন্তু দেওয়া শুরু করে দেবো। কিন্তু তোমরা চাইলে এখনই অ্যাডমিশনটা নিয়ে রাখতে পারো, কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা পড়তে পারো। আজকে ডিটেলসে আলোচনা করব সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব নিয়ে। তোমাদের এই নাগরিকত্ব কত থেকে কত নম্বর ধারা দেওয়া আছে, এটা ভারতীয় সংবিধানের পার্ট নাম্বার 1-এ রয়েছে এবং 5 থেকে 11 নং ধারায় কিন্তু এই নাগরিকত্ব বা সিটিজেনশিপের কথা বলা রয়েছে। কি বলছে দেখো, যখন একজন ব্যক্তি কোনো রাজনৈতিক ভূখণ্ডের স্থায়ী বাসিন্দার উপর ওই ভূখণ্ডের একজন স্বীকৃত অধিবাসীর প্রাপ্য সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করেন তখন তাকে ওই ভূখণ্ডের নাগরিক বলে। তাহলে আজকে আমরা ভারত ভূখণ্ডের নাগরিক। কেন আমরা নাগরিক? তার কারণ আমরা ভারতের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু ভোগ করছি, অর্থাৎ ভারতের সমস্ত কিছু আমরা কিন্তু পাচ্ছি, কিন্তু একজন বিদেশি কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পাবে না। তাহলে একটা দেশের ভূখণ্ডের থাকার তাগিদে আমরা যে সুযোগ সুবিধাগুলো লাভ করি, অর্থাৎ একজন নাগরিকের কিন্তু এটা প্রাপ্য এবং নাগরিক কিন্তু এই প্রাপ্য নাগরিকত্ব সম্মানটি কিন্তু পেয়ে থাকে। নেক্সট কি বলছে, ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা গৃহীত হয়েছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডমের সংবিধান অনুসারে। তাহলে আমি আগের দিনও তোমাদের পড়িয়েছি, আমাদের ভারতের সংবিধান যখন তৈরি হলো, আমাদের ভারতীয় সংবিধানের প্রণেতাগণ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কিছু কিন্তু অ্যাডপ্ট করেছে, অর্থাৎ এই নাগরিকত্বের ধারণা ইউকে বা ইউনাইটেড কিংডম থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে এই নাগরিকত্বের ধারণা, যেটা একক নাগরিকত্ব। আমাদের ভারত ভূখণ্ডে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, অর্থাৎ কি আমরা ভারত ভূখণ্ডে থাকার তাগিদে এখান থেকে আমরা একটা আধার কার্ড পাই এবং আমরা একটা ভোটার পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড কিন্তু আমরা পেয়ে থাকি, যেটা নির্বাচন কমিশন আমাদেরকে প্রদান করে থাকে। অর্থাৎ নাগরিকত্ব বলতে এই যে ভোটার আইডিটা আমরা কিন্তু একটা দেশেরই পাচ্ছি, অর্থাৎ সেটা হচ্ছে ভারত ভূখণ্ডের পাচ্ছি। এখানে কিন্তু আমরা নেপালের, বাংলাদেশের, ভুটানের, আমরা পাকিস্তানের, আমরা মায়ানমারের, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন দেশের কিন্তু নাগরিকত্ব পাই না। আমরা যেহেতু ভারত ভূখণ্ডের অধিবাসী সেহেতু আমরা ভারতের নাগরিকত্ব কিন্তু পেয়েছি। তাহলে এই যে ধারণাটা একক নাগরিকত্বের ধারণা, অর্থাৎ আমাদের ভারত ভূখণ্ডে যারা যারা বসবাস করে তারা প্রত্যেকেই কিন্তু একক ভূখণ্ডের মানে তোমার একক নাগরিকত্বের ধারণা কিন্তু লাভ করে থাকে, অর্থাৎ একক নাগরিকতা বলে যে বিষয়টা আছে, একক নাগরিকত্বের ধারণা, এই বিষয়টা কিন্তু গৃহীত হয়েছে কোথা থেকে? ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড বা ইউকে থেকে। ওকে, নেক্সট আমরা চলে আসবো 1955 সালে, অর্থাৎ 1955 সালে। ধ্যান দিবা, বলছে 1955 সালে ভারতীয় পার্লামেন্টে পাশ হয় ভারতীয় নাগরিকত্ব আইন। তাহলে আগে কিন্তু ভারতীয় তুমি চাইলে পাকিস্তান এইখানে ওখানে, কিন্তু 1955 সালে ভারতীয় পার্লামেন্ট কিন্তু ভারতীয় নাগরিকত্ব আইন পাশ করে, অর্থাৎ কারা ভারতের নাগরিক এবং এই নাগরিকত্ব কি করে অর্জন করা যায় সেটা সম্পর্কেও কিন্তু ভারতীয় সংবিধানের ডিটেলস বলা আছে 5 থেকে 11 নং ধারায়। কি বলছে নাগরিকত্ব অর্জনের ব্যাপারে? বলছে ভারতীয় নাগরিকত্ব আইন 1955 অনুসারে যে কোনো ব্যক্তি জন্মসূত্রে, কথাগুলো মনে হয় বা ইম্পর্টেন্ট খুব, জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, রেজিস্ট্রিকরণের মাধ্যমে
দেশীয়করণের মাধ্যমে এবং ভারতভুক্তির মাধ্যমে এই 5টির যে কোনো একটি দ্বারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে। জন্মসূত্রে কি জিনিস? সাপোজ আমার জন্ম হয়েছে, মনে করো আমি থাকি মনে করো পাকিস্তানে, সাপোজ মনে করো এখানে কোনো কারণবশত আসা হয়েছে, এবার আসার পরে ভারত ভূখণ্ডে আমার জন্ম হয়েছে, তাহলে কিন্তু আমি ভারত ভূখণ্ডের কিন্তু নাগরিকত্ব পেতে পারি বা পাবো। যেহেতু আমার জন্ম এখানে, আমি ভারতের নাগরিকত্ব কিন্তু পাবো। কিন্তু 18 বছর পরে, যখন আমার 18 বছর হয়ে যাবে, আমি সাবালক হয়ে যাব, তখন আমাকে ডিসাইড করতে হবে আমি কোন দেশের নাগরিকত্ব চাই। তখন আমাকে যে কোনো একটা দেশের নাগরিকত্ব কিন্তু আমাকে নিতে হবে এবং একটা বর্জন করতে হবে। আমার দেখো এখানে কিন্তু আমাদের দ্বিনাগরিকত্ব হয়ে গেল ব্যাপারটা 18 বছর বয়স অবধি। যেহেতু আমার আমার পিতামাতা সাপোজ মনে করো পাকিস্তানে থাকে, সাপোজ আমার পিতামাতা পাকিস্তানে থাকে এবং তারা এখানে ঘুরতে আসার পরে আমার মা আমাকে জন্ম দিয়েছে ইন্ডিয়াতে, তাহলে আমি সেই সূত্রে ইন্ডিয়ান নাগরিকত্ব পেলাম এবং পাকিস্তানের নাগরিকত্ব পাবো, কারণ আমার প্যারেন্টস উত্তরাধিকার সূত্রে আমি কিন্তু সেখানকারও একজন নাগরিক। কিন্তু 18 বছর হলে আমাকে ডিসাইড করতে হবে, যদি আমার মা বাবার কাছে আমি থাকতে চাই পাকিস্তানে, তাহলে আমাকে কিন্তু ভারতের নাগরিকত্ব ত্যাগ করে আমাকে পাকিস্তানে থাকতে হবে। অথবা আমি যেহেতু জন্ম আমার ভারতবর্ষে, আমি কিন্তু চাইলে পারে ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে হবে, তাহলে আমাকে পাকিস্তানের নাগরিকত্ব বর্জন করতে হবে। এই কন্ডিশনটা কিন্তু রয়েছে। তাহলে জন্মসূত্রে আমি ভারতের নাগরিক হতে পারি, উত্তরাধিকার সূত্রে ভারতের নাগরিক হতে পারি, অর্থাৎ আমার বাবা মায়েরা এখানে থাকে, আমি নাগরিক হতে পারি। দেন রেজিস্ট্রিকরণের মাধ্যমে আমি অন্য কোনো দেশের অধিবাসী, আমি ভারত ভূখণ্ডে থাকতে চাই, তাহলে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে থাকতে পারি। কিন্তু এটার একটা লেন্দি প্রসেস রয়েছে, আমরা পরে আলোচনা করব এই জিনিসটা ডিটেলসে। জন্মসূত্রে কিভাবে হওয়া যায়, উত্তরাধিকার সূত্রে কিভাবে হওয়া যায়, রেজিস্ট্রিকরণের মাধ্যমে কি করে হওয়া যায়, দেশীয়করণের মাধ্যমে কি করে হওয়া যায়, ভারতভুক্তির মাধ্যমে কি করে হয়, এই যে প্রসেসগুলো রয়েছে এই নিয়ে ধাপে ধাপে আলোচনা করা হবে তোমাদের সঙ্গে। নিশ্চিন্তে ক্লাসটা দেখতে থাকো, খুব সুন্দর একটা ক্লাস হতে চলেছে। প্রথমে যেটা বলেছে, প্রথম আমি যে কথাটা বললাম যে জন্মসূত্রে কি করে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়। জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত কি বলছে, যে কোনো ব্যক্তি যিনি 26শে জানুয়ারি 1950 তারিখ বা তারপরে জন্মগ্রহণ করেছেন, তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব অর্জন করবেন। যদি তার জন্মের সময় তার পিতামাতার একজন অথবা উভয়ই ভারতের নাগরিক হন, যদি এক্ষেত্রে সেই ব্যক্তি যার জন্মের সময় তার পিতা যদি কোনো বিদেশি কূটনীতিবিদ হন অথবা কোনো শত্রু রাষ্ট্রের সহযোগী রূপে ক্রিয়াশীল থাকেন, তাহলে তিনি উক্ত শর্ত পূরণ করার সত্ত্বেও জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করতে কিন্তু পারবেন না। তাহলে কথাটা ভালো করে বোঝো, কি বলছে, 26শে জানুয়ারি 1950 সালে তারপর থেকে যদি আমার জন্ম ভারতবর্ষে হয়ে থাকে, আমি অবশ্যই ভারতের ভোটার তালিকায় আমি নাম পাবো এবং ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবো। বলছে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব অর্জন করবেন। এবার যদি তার জন্মের সময় তার পিতা মাতার একজন অথবা উভয়ই ভারতের নাগরিক হন, তবেই কিন্তু আমরা পারবো। অর্থাৎ আমার জন্ম হয়েছে এখানে, আমার পিতা মাতা একজন ভারতীয় হতে হবে ভোটার কার্ডের সময়, তবে আমি নাগরিকত্ব হতে পারবো। যদি এক্ষেত্রে সেই ব্যক্তি যার জন্মের সময় তার পিতা যদি কোনো বিদেশি কূটনীতিবিদ হন, আমার জন্ম হয়েছে এখানে কিন্তু আমার পিতা বিদেশি কূটনীতিবিদ, অথবা কোনো শত্রু রাষ্ট্রের সহযোগী রূপে ক্রিয়াশীল থাকেন, কোনো শত্রু রাষ্ট্র মনে করো পাকিস্তানের সহযোগী রূপে কাজ করছে, তাহলে কিন্তু আমি সমস্ত শর্ত পূরণ করার পরেও কিন্তু আমি এখানকার নাগরিকত্ব কোনো মতেই লাভ করতে পারবো না, আমাকে কোনো রকম ভোটার কার্ড কিন্তু প্রদান করা হবে না। ক্লিয়ার? নেক্সট বলছে উত্তরাধিকার সূত্রে আমি কি করে ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারবো। উত্তরাধিকার সূত্রে কি বলছে, একজন ব্যক্তি যিনি 26শে জানুয়ারি 1950 তারিখ বা তারপরে ভারতীয় ভূখণ্ডের বাইরে জন্মগ্রহণ করেছেন, তিনি উত্তরাধিকার সূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভ করবেন যদি তার জন্মের সময় তার পিতা ভারতের নাগরিক হয়ে থাকেন। ভালো করে ব্যাপারটা বুঝবা। আমার বাবা আর মা ভারতের নাগরিক, তারা ঘুরতে গেছে, মনে করো কোনো একটা দেশে ঘুরতে গেছে এবং সেখানে আমার জন্ম হলো, তাহলে আমি উত্তরাধিকার সূত্রে এখানকার নাগরিকত্ব কিন্তু পাবো। আমি কেন পাবো? কারণ আমার বাবা মা যেহেতু ভারতীয়, সেহেতু আমি ভারতীয় নাগরিকত্ব পেতে পারি। ক্লিয়ার? নেক্সট বলছে রেজিস্ট্রিকরণের মাধ্যমে। রেজিস্ট্রিকরণের মাধ্যমে কি করে করা যেতে পারে, দেখো এখানে বলে দিয়েছে। রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত বলছে, কোনো ব্যক্তি যদি বা যিনি ভারতের নাগরিক নন, যদি নিম্নলিখিত ক্যাটাগরির মধ্যে
কোনো একটি ক্যাটাগরিভুক্ত হন তাহলে 5 বছর ভারতে স্থায়ীভাবে বসবাসের পর রেজিস্ট্রিকরণের মাধ্যমে নাগরিকত্ব লাভের আবেদন করতে পারেন। মনে করো আমি বাংলাদেশি, এবার আমি ভারতবর্ষে যদি 5 ইয়ার্স থাকি, 5 ইয়ার্স যদি ভারতবর্ষে থাকি, তারপরে আমি অ্যাপ্লাই করতে পারবো নাগরিকত্ব পাওয়ার জন্য। ওকে, দেন হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতে বসবাস করছেন, ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতের বাইরে কোনো অঞ্চল বা দেশে স্থায়ীভাবে বসবাস করছেন, যে সমস্ত মহিলা ভারতীয় নাগরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, ভারতীয় নাগরিকদের নাবালক সন্তান, তাহলে কিন্তু আমি রেজিস্ট্রিকরণের মাধ্যমে হতে পারবো। ব্যাপারটা কেমন? এবার সাপোজ মনে করো আমি কোনো একজন বাংলাদেশি মহিলাকে বিয়ে করলাম, বোঝা গেল? তাহলে আমার ওয়াইফ সেই সূত্রে এখানে রেজিস্ট্রিকরণের মাধ্যমে কিন্তু ভারতের নাগরিক হতে পারে। যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম সানিয়া মির্জাকে পাকিস্তানে বিয়ে করেছে ক্রিকেটারের সঙ্গে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু এই রেজিস্ট্রিকরণের মাধ্যমে সেখানে অ্যাডমিট হয়েছিল বা যুক্ত হয়েছিল। তাহলে এইবার যদি অন্য কোনো দেশের কোনো মহিলা যদি আমাদের ভারতীয় কারোর সঙ্গে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে সে কিন্তু যুক্ত হতে পারে। আরও সমস্ত ক্রাইটেরিয়া আছে, বলে দিলাম। এইবার দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত বলছে, একজন বিদেশি ভারতে অন্তত 10 বছর স্থায়ীভাবে বসবাসের পর দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব লাভের আবেদন করতে পারেন। আমার ভারতে প্রচুর কাজ রয়েছে, আমি আমেরিকান, আমার ভারতে প্রচুর কাজ রয়েছে, 10 বছর ধরে আমি 10 ইয়ার্স ধরে ভারতে আছি এবং ভারতকে বিভিন্নভাবে সেবা করে যাচ্ছি, তাহলে আমি দেশীয়করণের মাধ্যমে আমি এই দেশের নাগরিকত্ব লাভ করতে পারি। দেন বলছে ভারতভুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত কি বলছে, যদি কোনো বিদেশি ভূখণ্ড যদি আন্তর্জাতিক কোনো ঘটনা বা চুক্তির ফলে ভারতভুক্ত হয়, তাহলে সেখানকার স্থায়ী বাসিন্দারা ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবেন। যেমন একটা অঞ্চল ছিল বাংলাদেশের লাগোয়া, যার নাম ছিল ছিটমহল, তোমরা শুনেছ? সেই ছিটমহল কিন্তু কি হয়েছিল, ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল পরবর্তীকালে, এবং সেটা বাংলাদেশের অধীনেও ছিল না বা ভারতের অধীনেও ছিল না, কিন্তু ওই ভূখণ্ডটা যখনই ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেল, তখন কিন্তু তারা প্রত্যেকটা মানুষই কিন্তু ভারতের নাগরিকতা পেয়ে গেল। বোঝা গেল? এইবার নেক্সট আমরা জানবো নাগরিকত্বের অবসান কি করে হয়। দেখো, তোমার নাগরিকত্ব বাতিল হতে পারে, ভারতবর্ষের মেম্বারশিপ বাতিল হতে পারে, নাগরিকত্ব সিটিজেনশিপ বাতিল হতে পারে। কি বলছে, কোনো নাগরিকত্ব স্বেচ্ছায় তার নাগরিকত্ব ত্যাগ করলে, কোনো নাগরিক যদি ভাবে আমি আর ভারতবর্ষে থাকবো না, আমি এখানকার নাগরিকত্ব ত্যাগ করব, আমি অন্য কোথাও দেশে চলে যাব, নেপালে চলে যাব, ভুটানে চলে যাব, বাংলাদেশ চলে যাব, যেখানে খুশি যেতে পারে, তাহলে আমার নাগরিকত্ব বাতিল হতে পারে। আমি যদি স্বেচ্ছায় বলি যে আমি আর ভারতে থাকবো না, তবে আমার নাগরিকত্ব বাতিল হতে পারে। নেক্সট বলছে অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে, এইবার আমি ভারতবর্ষে আছি কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব আমি গ্রহণ করে রেখে দিছি, তাহলে আমার নাগরিকত্ব বাতিল হবে। যদি অসৎ উপায়ে নাগরিকত্ব অর্জিত হয়েছে বলে সরকার মনে করেন যে আমি যদি বেআইনিভাবে এখানে নাগরিকত্ব অর্জন করে থাকি, তাহলে সরকার যদি চায় তাহলে কিন্তু আমার নাগরিকত্ব বাতিল করতে পারে। দেন বলছে ভারতীয় সংবিধানের প্রতি অশ্রদ্ধা, অনাস্থা এবং আনুগত্যের অভাব, অসম্মান প্রকাশ বা প্রদর্শন করলে পরেও আমার ভারতের নাগরিকত্ব বাতিল হতে পারে। আমার ভারতের সংবিধান, ওই যে বললাম যে সংবিধান কি, একটা দেশ কিভাবে চলবে তার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো যদি আমি না মানি, তবে আমার নাগরিকত্ব বাতিল হবে। নেক্সট বলছে ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত শত্রু দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখলে অথবা সেই দেশকে সাহায্য করলে। এবার দেখা গেলো ভারতের সঙ্গে পাকিস্তানের খুব শত্রুভাবাপন্ন সম্পর্ক, এবার এখানে আমি যাচ্ছি কি যে পাকিস্তানের সঙ্গে আমি পাকিস্তানকে সাপোর্ট করছি, আমি ভারতকে সাপোর্ট করছি না, তাহলে আমার নাগরিকত্ব বাতিল হবে। দেন বলছে 2 বছর বা তার অধিককাল বিদেশে কারাদণ্ড ভোগ করলে, এবার আমি বিদেশে মানে গেলাম, আমি পাসপোর্ট ভিসা বানায় টানায় আমি বিদেশে গেলাম, বিদেশে এমন একটা ক্রাইম করছি, আমাকে বিদেশের জেলে 2 বছর 3 বছর ধরে আমাকে বিদেশের জেলে থাকতে হচ্ছে। পুরো একটা কেস দিয়ে দিয়েছে বিদেশে, আমি এত বছর ধরে থাকতেছি, 2 বছর বা তার বেশি যদি কাল ধরে যদি আমি কারাদণ্ড ভোগ করি, তবেও কিন্তু আমার এই দেশের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। দেন বলছে উপযুক্ত কারণ ছাড়া একাধিক ক্রমে 7 বছর দেশে অনুপস্থিত থাকলে, আমি একটা কারণ আছে, আমি বিদেশে চাকরি করছি, সেই পারপাসে আমি থাকতে পারি, কিন্তু কোনো কারণ ছাড়া যদি আমি 7 বছর দেশের বাইরে কাটাই এবং এখানে যদি ভোটগুলো না দিই, তাহলে কিন্তু আমার নাগরিকত্ব বাতিল হবে। তো বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, তারপরে কি বলেছে, ভারত সরকার সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাগরিকত্বের অবসান ঘটাতে পারেন, চাইলে পারে। 1985 সালে প্রথমবার সংশোধিত হয় ভারতীয় নাগরিকত্ব আইন। 1955 সালে যে নাগরিকত্ব আইনটা পাশ হয়েছিল, সেটা প্রথমবার সংশোধিত হয়েছিল 1985 সালে।
এবার ভারতীয় নাগরিকত্ব সংশোধিত আইন যেটা 1985 অনুসারে কোনো ব্যক্তি যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন, কি বলছে এ নাম্বার বলেছে 1950 সালের 26 জানুয়ারি অথবা তার পরে, কিন্তু 1986 সালে 26 নভেম্বর এর আগে, অথবা ভারতীয় নাগরিকত্ব সংশোধিত আইন 1985 কার্যকর হওয়ার পরে যিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব অর্জন করবেন, যদি তার জন্মের সময় তার পিতা ও মাতার মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিকত্ব হন, তবে কিন্তু সে ওই নাগরিকতা হতে পারবে। এটা রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমাদের বলে দিলাম, সংশোধিত আইনের মাধ্যমে কি হয়েছে। এবার 5 বছর করা হয়েছে ন্যূনতম বয়স। রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের পূর্বে ভারতে নিরবচ্ছিন্নভাবে বসবাসের ন্যূনতম বয়স সময় 6 মাস ছিল, কিন্তু এখন সেটা 5 বছর করা হয়েছিল। আজ পর্যন্ত মোট 3বার সংশোধন করা হয়েছে ভারতীয় নাগরিকত্ব আইন। প্রথমবার করা হয়েছিল 1985-তে, দ্বিতীয়বার করা হয়েছিল 1992-এ এবং তৃতীয়বার করা হয়েছিল 2003 সালে। এবার ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইন 1992-এ কি বলা হয়েছে, একজন শিশু যার ভারতীয় ভূখণ্ডের বাইরে জন্ম, তার মা যদি তার জন্মের সময় ভারতের নাগরিক হন, তাহলে শিশুটি জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব অর্জন করবেন। আমি প্রথমেই বললাম কথাটা। এই সংশোধনীর পূর্বে ভারতের বাইরে জন্মানো শিশুরা জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব অর্জন করতেন যদি তাদের পিতা তার জন্মের সময় ভারতের নাগরিক হতেন। দেন বলছে ভারতীয় নাগরিকদের জন্য সংবিধান প্রদত্ত বিশেষ অধিকারগুলো কি কি দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিকদের তাদের প্রাপ্য অধিকারগুলির ক্ষেত্রে ধর্ম, জাতি, লিঙ্গ, জন্মস্থান ইত্যাদি কোনো বিষয়ের নিরিখে কোনো রূপ বঞ্চনা করা যাবে না। ওকে, সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান ওইভাবে দেখা যাবে না। জন্ম হয়েছে ব্যাস, ও সমস্ত নাগরিকত্ব আইনে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সবটাই পাবে। সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে সকল ভারতীয় নাগরিকের সমান অধিকার রয়েছে। এখানে আমার একটা দ্বিমত রয়েছে। যদি সকলের সমান অধিকার থাকে তাহলে এসসি, এসটি, ওবিসি এগুলো হলো কেন? দরকার ছিল না কোনো কিছু, কিন্তু হয়েছে। যাই হোক, ভারতীয় সংবিধানে কিছু কিছু ত্রুটিও আছে, এখানে একটা ত্রুটি আমরা বলতে পারি। দেন ভারতীয় সংবিধানের 19 নং ধারায় বর্ণিত মৌলিক অধিকারগুলি কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই প্রযোজ্য হবে। দেন ভারতীয় সংবিধানে 29 এবং 30 নং ধারায় প্রদত্ত সংস্কৃতি ও শিক্ষার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদেরই প্রাপ্য হবে, বাইরের বিদেশিদের ক্ষেত্রে প্রাপ্য হবে না। দেন বলছে কতকগুলি সাংবিধানিক পদ শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই লাভ করতে পারবেন, যেমন রাষ্ট্রপতি ভারতের নাগরিকই হবে, উপরাষ্ট্রপতি ভারতের নাগরিকই হবে, সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের নাগরিকই হবে, হাইকোর্টের বিচারপতি ভারতের নাগরিকই হবে, অ্যাটর্নি জেনারেল যে আছে ওটাও কিন্তু ভারতের নাগরিকই হবে। অর্থাৎ এই পদগুলো কোনো বিদেশি কিন্তু হতে পারে না। তাহলে এই পদগুলো কে লাভ করবেন? ভারতীয় নাগরিকরাই কিন্তু লাভ করবেন। আরও যে রয়েছে কি রয়েছে, রাজ্যে রাজ্যপাল পদ ভারতীয় নাগরিকরাই লাভ করবেন, অ্যাডভোকেট জেনারেল ভারতের নাগরিকই হবেন, পার্লামেন্টের সদস্য পদ ভারতের নাগরিকরাই পাবে, কোনো বিদেশিরা কিন্তু পার্লামেন্টের সদস্য হতে পারবে না। রাজ্য আইনসভার সদস্য এটাও কিন্তু বিধানসভা বিধান পরিষদের সদস্য, এটাও কিন্তু ভারতীয় নাগরিকরাই হতে পারবে, কোনো বিদেশি হতে পারবে না। তো এই ছিল আজকে নাগরিকতার উপরে পুরো ডিটেইলস ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে তোমাদের প্রশ্ন ওরিয়েন্টেড, অর্থাৎ আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার না হলে তোমাদের মুশকিল। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যেটা আমাদের হয়ে থাকে, যে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের যারা মেজরে রয়েছে তাদের দেখলাম মেবি 20 নাম্বার, 10 নাম্বার আর 5 নাম্বারের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী, এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের ডিএসসিসি 2 এর বা অনার্সদের যাদের আছে তাদের এই কোশ্চেন প্যাটার্ন, আর যারা প্রোগ্রামে আছে তাদের দেখলাম 15, 10 আর 5 রয়েছে। এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তাদের কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে। আমি পরে কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করবো ডিটেলসে দেখে নিয়ে। তো তোমাদের এই প্যাটার্ন অনুযায়ী যা সাজেশনস থাকবে, যেমন আমি হিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টে আমাদের সাজেশন দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদেরও পলিটিক্যাল সায়েন্সে রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তার আগে তোমাদের সিলেবাসে যতগুলো টপিক রয়েছে, সেই টপিকগুলো সম্পর্কে পুরো জ্ঞান আমি তোমাদেরকে দিয়ে দিব, পুরো বুঝিয়ে দেবো, ডিটেলসে বুঝিয়ে যাবে। ক্লাসগুলো রেগুলারলি করো, আমি বলছি, কথা দিচ্ছি, একদম এক্সপার্ট বানিয়ে দেবো তোমাদেরকে পলিটিক্যাল সায়েন্সে। তো স্টুডেন্টস যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যদি যুক্ত হতে চাও, সময় নষ্ট করো না, অনেকটা সময় পার করে ফেলেছো। 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।